ধন্যবাদ আপনাকে। আমি অমিয়কাম চক্রবর্তী অর্ক, কাজ করি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউথদের নিয়ে। সো সারা বাংলাদেশে তরুণদের নিয়ে আমরা কাজ করি এবং আমাদের একটা বড় কর্মসূচি হচ্ছে ইউথ পার্লামেন্ট। তো সম্প্রতি আমরা শেষ করেছিলাম যেখানে জাতীয় বাজেট নিয়ে তরুণদের কথা বোঝার চেষ্টা করেছি। কয়েকটা বুলেট পয়েন্ট বলতে চাই। প্রথমে কালো টাকা নিয়ে যেগুলো হচ্ছে, তরুণ প্রজন্ম হিসেবে আমরা আসলে লজ্জিত হই যখন এই ধরনের দুর্নীতিবাজদের প্রণোদনা দেখতে পাই এবং বছরের পর বছর সেটা দেখতে পাই। সেকেন্ড হচ্ছে যে আমরা এবারও হতাশ হয়ে দেখেছি যে আমরা যখন একটা বিরাট নাম্বার নিট ইউথ পপুলেশনের সংখ্যা বাড়তে দেখছি, কর্মসংস্থানের অভাব দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এবারের বাজেটে যুব সংগঠন বা যুবদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা তো নাই। উল্টা যুবদের যারা দক্ষতা বৃদ্ধি করবে, আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যারা স্কিল নিয়ে কাজ করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা, নীতিগত সহযোগিতা দেয়া, সেটাও কিন্তু এবার আমরা বাজেটে দেখতে পাই। এবং গভর্নমেন্ট থেকে প্রথমবারের মতো জাতীয় যুব কাউন্সিল গঠন করা হয়েছিল যাতে সারা দেশের ইউথরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসতে পারে। কিন্তু একটা পয়সা বরাদ্দ আমরা ন্যাশনাল ইউথ কাউন্সিলের জন্য দেখতে পাইনি, যেটা খুবই হতাশার এবং আন্তর্জাতিক মানদণ্ডেও প্রশ্নবিদ্ধ হবে। লাস্টে যেটা আমি আরেকটা ব্যাপার বলতে চাই, আমি যখন তরুণদের সাথে কথা বলতে গেছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সেখানে সমতলের আদিবাসী তরুণরা বলেছে যে আমরা তো আমাদের জমির অধিকারটাই ঠিক মতো পাইনি, আমি আর বাজেটে চাইবো কি। সুতরাং 2024 সালে এসে আমাদের তরুণ এখনো তার শিক্ষার অধিকার চায়, একটু ভালো থাকার অধিকার চায়, কিন্তু বাজেটে যখন আমরা দেখি যে এই পিছিয়ে পড়া মানুষগুলো কোথায় যেন হারিয়ে যায়। এবং একজন নতুন প্রজন্মের মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে নীতি নির্ধারকদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। আমি অন্যের কথা শুনবো না, ভিন্ন মত শুনবো না, অন্যের লেন্সকে বোঝার চেষ্টা করবো না, সেই প্রবণতা যদি থাকে তাহলে আমাদের মতো একটা গণতান্ত্রিক দেশে এটা কিন্তু দীর্ঘমেয়াদে একটা বিরাট অভিশাপ হয়ে দাঁড়াবে। এবং আমি যেটা পাশের দেশ দেখি যে সব জায়গায় কম বেশি সমস্যা আছে, কিন্তু আমরা কিন্তু কোনো ব্যাপারেই রাজনৈতিক ঐক্যমত্যে আসিনি। এবং এবারের একটা অর্থনৈতিক সংকটে আমার আশা ছিল যে আমরা সকল সেক্টরের কনসার্ন গুলো নিয়ে একটা ইউনাইটেড জায়গায় যাব, কিন্তু এবারও দুর্ভাগ্য যে আমরা আসলে সেটা দেখতে পেলাম না। আর রবিন আব্বার সাথে একমত যে পার্লামেন্টের কাছে প্রত্যাশা কি করব, যেখানে আসলে পার্লামেন্টে ডিবেট হওয়া দরকার বাজেটের পরিস্থিতি ধরে সেখানে আমরা আসলে ওই শুধুমাত্র বিশেষ আলোচনাতেই আসলে সীমিত থাকি। তো আমি অনুরোধ করবো এখানে যে নীতি নির্ধারকরা আছেন দয়া করে এই যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, আপনারা স্মার্টফোনের উপরে, সিমের উপরে, এই ইন্টারনেট সংযোগ করে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন, এর চেয়ে লজ্জার কিছু নেই। সুতরাং এই দ্বিচারিতার দিকগুলো বন্ধ করতে হবে বাজেটে। এবং আমি জানি যেখানে অর্থ মন্ত্রণালয়ের কেউ নেই, কিন্তু আমি এখানে মান্নাত ভাইকে দেখতে পাচ্ছি, সিরিয়াসলি বোধহয় একটু বলা দরকার যে একসাথে আমরা দুই রকমের ব্যবস্থাপনা যেন না থাকে। অর্থাৎ আমি যখন স্মার্ট বাংলাদেশ বলবো তখন সাথে সাথে রিলেটেড নীতি কাঠামোগুলোকে আবার মনিটর করা যে আসলে কি গুলো স্মার্ট হচ্ছে নাকি আমি একদিকে এক এক রকম ব্যবস্থা করছি, তাহলে এটা কিন্তু ফিজিবল হবে না। এবং আমরা যারা ইউথরা প্রচুর ফ্রাস্ট্রেটেড, এই ইউথরা কিন্তু কর্মসংস্থানের ঘাটতিতে আছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু নানা রকম অপরাধে জড়িত হচ্ছে। আর পরিবেশ তো আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। ফলে আবারও জেলা ভিত্তিক বাজেট দরকার, চাহিদা বুঝে বাজেট দরকার এবং বাজেট দেওয়ার পরে সেটার মনিটরিং দরকার। আমি এখানে অনেক সাবেক সংসদ সদস্য আছেন, আমি ওনাদেরকে উপলব্ধি করতে বলবো কেন এত বছর পরেও মনিটরিং এর কার্যকর সিস্টেম ডেভেলপ হলো না। সো এমএনই সিস্টেমকে বোধহয় আবারও নতুন করে দেখা দরকার এবং সেখানে আমরাও কাজ করতে পারি। ধন্যবাদ সবাই। আমার ছোট্ট অনুরোধ হলো